নমস্কার, সন্ধ্যে 7টায় আমার বাংলা নিয়ে আমি অয়ন। রামপুরহাটে নারকীয় ঘটনা, এক পড়ুয়াকে ধর্ষণ, খুন, 20 দিন নিখোঁজ থাকার পরেও পুলিশের অপদার্থতা প্রমাণিত। চরম চূড়ান্ত অপদার্থতা পুলিশের। কথা বলবো প্রতিনিধি অক্ষয়ের সঙ্গে। অক্ষয়, 20 দিন নিখোঁজ থাকলো, 28শে অগস্ট থেকে নিখোঁজ, 1 সেপ্টেম্বর আটক করা হলো, তারপরেও ছেড়ে দেওয়া হলো এই শিক্ষককে। দরকার নাই। দেখো, একদম ঠিক, একদম পুলিশের ব্যর্থতা বলা যায়। তার কারণ যে কোনো নিখোঁজ ঘটনার পর একটা অভিযোগ হয়, তারপর পুলিশ তদন্ত শুরু করে। সেই মতো এক্ষেত্রে গত 28শে আগস্ট এই যে নিখোঁজ ছাত্রী, তার পরিবারের তরফ থেকে নিখোঁজ একটি অভিযোগ করা হয়েছিল রামপুরহাট থানায়। কিন্তু অভিযোগ উঠছে, এই অভিযোগ করার পর রামপুরহাট থানার পুলিশ কিন্তু সেভাবে তদন্ত করেনি। তার কারণ ঘটনার ঠিক 3 দিন পর যে স্কুলে পড়তো সেই ছাত্রী, তার বাবা মা স্কুলে গেছিল এবং যে শিক্ষক গ্রেপ্তার হয়েছে সেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল এবং পুলিশকেও জানিয়েছিল এই পরিবার। তারপর এই মাসের 1 তারিখে পুলিশ ওই অভিযুক্ত শিক্ষককে প্রথমে আটক করে এবং তারপর ছেড়েও দেয়। ঠিক এখানেই প্রশ্ন উঠছে, সঠিক সময়ে যদি রামপুরহাট থানার পুলিশ কোনো ভালো অফিসার নিযুক্ত করে ঘটনার তদন্ত করত, সেক্ষেত্রে কিন্তু এই ছাত্রীর মৃতদেহ উদ্ধার হতো না। এইরকম ঘটনা পুলিশের এতটা অবহেলা ভাবাই যাচ্ছে না। দেখুন পরিবারের সঙ্গে পুলিশের কথোপকথনটা দেখুন, শুনুন, তাহলেই বুঝতে পারবেন কতটা অবহেলা এই ঘটনায় পুলিশের পদক্ষেপে। এখন কি করলো বলতো, আমি তো চেষ্টা করলাম, আমার কি আমি আমার কষ্ট হয়, আমি দিন নাই রাত নাই ঘুরে 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 কত টাকা আপনাদের আপনার করতে পারেন। কি বললেন, অন্য জনের সাথে ভালোবাসা করে বাড়ি আপনি বলেছিলেন প্রমাণ পাওয়া যায়নি, তাই তাকে আটকে রাখা যায়নি। তাহলে এখন পেল কি করে? রামপুরহাট থানার সামনে তুমুল বিক্ষোভ আজকে। নিখোঁজ ছাত্রীর টুকরো টুকরো দেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগে ধৃত শিক্ষকের কড়া শাস্তির দাবিতে আজকে রামপুরহাট থানার সামনে গেট ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। দেখুন সেই ছবি। নারকীয় ঘটনা, একজন শিক্ষক যার উপরে সমাজের দায়িত্ব, ছাত্রছাত্রীদের দায়িত্ব, সেই শিক্ষক এতটা নারকীয় যে একটা 13 বছরের ক্লাস 7-এর ছাত্রীকে বারবার প্রস্তাব দিয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে শিক্ষকের পক্ষ থেকে বারবার, এবং তারপরে যখন প্রস্তাব প্রত্যাখ্যান হয়, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান হয়, তখন তাকে একটি নির্জন জায়গায় বাড়িতে নিয়ে গিয়ে, তার বাড়ি পুরুলিয়ায়, আর সেই শিক্ষক সেই মেয়েটিকে লাগাতার ধর্ষণ করে, তারপরে খুন করলো এবং দেহ টুকরো টুকরো করে ফেললো। একজন ছাত্রীর এক শিক্ষক না কুলাঙ্গার? আরো একবার দেখুন পুলিশের অপদার্থতা, পুলিশের ব্যর্থতা, পুলিশের উদাসীনতা। 28শে অগস্ট, আবার বলছি 28শে অগস্ট নিখোঁজ হয়, 1 সেপ্টেম্বর আটক করা হয়, তারপরে নাকি প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয়। তাহলে এখন কি করে পেল পুলিশ? দেখুন কথোপকথন দেখুন। এখন কি করলো বলতো, আমি তো চেষ্টা করলাম, এখন কেমন লাগছে আমার কি আমি আমার কষ্ট হয়, আমি দিন নাই রাত নাই ঘুরে 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 কত টাকা আপনাদের আপনার করতে পারেন। কি বললেন, অন্য জনের সাথে ভালোবাসা করে বাড়ি আপনি বলেছিলেন। গতকালই এই আমার বাংলাতেই দেখিয়েছিলাম কাকদ্বীপে বীরেন্দ্র বিদ্যানিকেতনের এক প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বার করছেন ওই স্কুলেরই পরিচালন কমিটির সভাপতি এবং নেতা। সেই নেতা গ্রেফতার,
অভিযোগপত্রে সই করতে চাননি। মানে স্কুলের পরিচালন কমিটির সভাপতির যে অভিযোগপত্র, সেই অভিযোগপত্রে সই করতে চাননি প্রধান শিক্ষক, তাই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন স্কুল থেকে। কত বড় সাহস! কথা বলবো, সরাসরি চলে যাব বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, শোনা যাচ্ছে যে তিনি নাকি পালানোর চেষ্টা করেছিলেন এবং তার আগেই নাকি গ্রেফতার হলেন। তাহলে তিনি তো কালকে অভিযোগ অস্বীকার করেছিলেন, পালানোর চেষ্টা করছিলেন কেন? হ্যাঁ, একেবারেই। দেখো অয়ন দাস, সেই জায়গায় কিন্তু প্রশ্ন। আজকের যে ঘটনাটা যেটা দেখা গেল যে তাকে হাউট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ কাকদ্বীপ স্টেশন থেকে একটি ব্যাগ রয়েছে তার কাছে কালো রঙের, সেই ব্যাগ নিয়ে তিনি কিন্তু স্টেশনে দাঁড়িয়েছিলেন এবং সেই মুহূর্তে হাউট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ কিন্তু তাকে কিন্তু হাতে নাতে একেবারে তাকে পাকড়াও করে। একেবারে কিছুক্ষণ আগে, অর্থাৎ বিকাল নাগাদ কিন্তু যে প্রধান শিক্ষক তিনি কিন্তু হাউট পয়েন্ট কোস্টাল থানায় সরাসরি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই সভাপতির বিরুদ্ধে এবং তারপরেই পুলিশ কিন্তু তার খোঁজ শুরু করে দেয় এবং তাকে কিন্তু কাকদ্বীপ স্টেশন থেকে তিনি একেবারে পালিয়ে যাচ্ছিলেন অন্য কলকাতায়, তার আগেই কিন্তু তাকে গ্রেপ্তার করে। আজ সকালে যেটা দেখা গেল যে প্রধান শিক্ষক তিনি হাসপাতাল থেকে তাকে ছুটি দেওয়া হয়। তিনি সকালেই যেটা তিনি বলছিলেন, তিনি আতঙ্কগ্রস্ত এবং তিনি বলছিলেন তাকে কোনোভাবে আবারও তাকে মারধর করা হতে পারে স্কুলের বাইরে, একেবারে তিনি শিক্ষকের সামনে এই রকম ঘটনা ঘটলে তিনি তো আতঙ্কিতই থাকবেন। আর আজকে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন স্তর থেকে। স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা, হেনস্থা। ঘাড় ধাক্কা দিতে দিতে স্কুল থেকে বের করে দেওয়া। ফুটেজে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, ইনি স্কুল পরিচালন সমিতিরই সভাপতি ত্রিদীপ বাড়ুই। আর যাকে ঘাড় ধাক্কা দিচ্ছেন তিনি স্কুলের প্রধান শিক্ষক মিলন কান্তি পাল। এ ছবি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনের। শিক্ষামূলক ভ্রমণ ঘিরে বিবাদের সূত্রপাত। প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন পরিচালন সমিতির সভাপতি। এ নিয়ে কথা বলতে মঙ্গলবার তিনি প্রধান শিক্ষকের ঘরে যান। প্রধান শিক্ষকের দাবি, তিনি ওই অভিযোগপত্রে সই করতে রাজি হননি। তারপরই তাকে ঘাড় ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। হঠাৎ এসে আমাকে বলছেন এই কাগজটা সই করে বলেছিল। অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয়। এরপরে বলছে এখানে বসতে দেবো না, চেয়ারটা টেনে ফেলে দাও, এখানে ঢুকতে দেবো না, এখানে বের করে দেবো। এই বলে জোর করে ঘাড় ধাক্কা মারতে মারতে হিজড়াতে এখানে গার্জেন রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে। এসডিপিও অফিসের সামনে মেন রোডের উপর তিনি ঘাড় ধাক্কা মেরে বের করে দেন। আমার চশমার কাঁচটা সব এদিক চলে গেছে। পুরোপুরি সুস্থ নই, মাথা এখনো একটু যন্ত্রণা, গা হাত জ্বর ব্যথা এইসব রয়েছে। আমি ভীষণ আতঙ্কিত। আমি ঠেকাচ্ছিলাম। উনি হচ্ছেন বর্তমানে একটা ভবনের নামে টাকা তুলছেন। সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছেন কোনো এমসির কোনো রিপোর্ট নেয়নি। সেটা আমি একটা রিসিপ্ট নিতে গেছিলাম, কিন্তু ওনার কাছে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে দেন। আমি বললাম আমি সই করি, তখন উনি আমাকে ফেলে দেন। অভিযুক্ত পরিচালন সমিতির সভাপতি আবার কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। এর আগেও তার বিরুদ্ধে প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। স্যার অতি ভদ্র এবং খুব প্রশংসার সঙ্গে এবং খুব দক্ষতার সঙ্গে উনি স্কুল চালিয়েছেন। ভীষণ নিন্দাজনক। স্কুল প্রাঙ্গণে এগুলো আশা করা যায় না। প্রভাব তো আছেই, নাহলে এত ক্ষমতা উনি পান কি করে। এই নিয়ে একটা নিন্দার ঝড় উঠেছে। আমরা বসাবসি করে আপাতত মিটিয়ে নেওয়া, যদি কিছু করা সম্ভব হয়। স্কুল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন প্রধান শিক্ষক। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। হাবড়ায় মহিলা কলেজের ঘর দখল করে পার্টি অফিস, কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ। এমনকি সূর্য ডুবলেই নাকি ওখানে বসে মদের আসর। অভিযোগ অস্বীকার ওই কাউন্সিলরের। মহিলা কলেজে যেখানে সেখানে পড়ে মদের বোতল। অভিযোগ, কলেজের ঘর দখল করে তৃণমূলের অফিস।
অভিযোগ পাঁচিল না থাকায় দখল হয়ে যাচ্ছে কলেজের জমি। উত্তর 24 পরগনার হাবড়া, এখানেই বাণীপুর মহিলা মহাবিদ্যালয়। অভিযোগ, কলেজের ঘর দখল করে পার্টি অফিস তৈরি করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর তাপস চট্টোপাধ্যায়। সেখানে প্রতিদিনই তার ঘনিষ্ঠদের আনাগোনা, বহিরাগতদের ভয়ে কাঁটা পড়ুয়ারা। এখানেই শেষ নয়, অভিযোগ সন্ধে নামলেই কলেজে বসে মদের আসর। এই দেখুন, কলেজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। কলেজের কোনো বাউন্ডারি ওয়াল নেই, তাই সেই জমি দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ। হ্যাঁ, অবশ্যই আমরা মদের বোতল দেখেছি সেখানে। তাছাড়া আরো অন্যান্য যাতে যেমন সিগারেটের প্যাকেট, এছাড়া গ্লাস, এরকম অনেক কিছুই আমরা দেখেছি। এর সাথে সাথে অনেক যানবাহনও চলে ওখান থেকে, বাইক, সাইকেল। তারপরে হ্যাঁ, মাঠের মন্দিরেই চলে এগুলো। হ্যাঁ, অবশ্যই এগুলো বন্ধ হোক। যেহেতু আমরা মেয়ে, আমাদের একটা নিরাপত্তার অবশ্যই দরকার আছে। আতঙ্কের মধ্যে আছি আমরা। আমাদের আতঙ্কের মধ্যে একটা ক্লাস হয়, আমাদের প্র্যাকটিক্যাল, ফিজিক্যাল এডুকেশনের প্র্যাকটিক্যাল হয় মাঠে। এবার আমাদের পাঁচিল দরকার, কারণ আশেপাশের ছেলেরা, লোকজন স্মোকিং করে, প্রচুর মদের বোতল দেখা যায়। সমস্যা হলো কখন কি হয়ে যায়, আতঙ্কের মধ্যে বলতে গেলে আছি। চাইছি বলতে আমাদের পাঁচিল করা হোক। কলেজের ঘর দখল করে পার্টি অফিস, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। এ নিয়ে পুলিশ প্রশাসন সহ নানা জায়গায় নালিশ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। অভিযোগ, তাতে কোনো লাভ হয়নি। সমস্যা মেটাতে বুধবার অধ্যক্ষর সঙ্গে বৈঠক করেন হাবড়া পুরসভার চেয়ারম্যান এবং হাবড়া থানার আইসি। লোকাল কাউন্সিলর সেটা যে তিনি অর্থের বিনিময়ে এদের বসতে দিয়েছেন, কেননা তাদের আমি যখন বলি যে আপনারা উঠে যান, তারা বলে যে আমরা তো এত টাকা দিয়ে বসলাম, তাহলে কি করে উঠে যান। এই জিনিসটা তো এনক্রোচ করা হচ্ছে না। যদি বারবার এরকমভাবে আমাকে ট্রেসপাস করা হয় আমার ভবনকে এবং এইরকম অসামাজিক কার্যকলাপ করা হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে যা যা করতে হবে সেটা আমি করেছি। আমাকে কাউন্সিলর আমার কর্তব্যরত অবস্থায় কলেজ প্রেমিসেসের মধ্যে ঢুকে এসে উনি আমাকে প্রচণ্ড গালিগালাজ করেছেন। সেটা আজকে নয় বা ইদানিংকালে নয়, কিছুদিন আগে। ম্যাডামের একটা অভিযোগ রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের প্রথম ডিমার্কেশনটা করা প্রয়োজন এবং এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে যাতে বাউন্ডারি ওয়ালটা করা যায় সেই বিষয়ে আমাদের মাননীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়ের সঙ্গে সমস্তটাই বলবে। এটা মহিলা কলেজ, স্বাভাবিক কারণেই ফার্স্ট প্রায়োরিটি আমাদের কাছে যে এর বাউন্ডারি ওয়ালটা করা। যে ওনার যেটুকু মহিলা কলেজের যেটুকু পাঁচিল নেই, সেটুকু পাঁচিল অবশ্যই আমরা সরকার থেকে চেষ্টা করব, যে কোনো ফান্ড থেকে চেষ্টা করবো ওটা করে দেবো। কিন্তু এর পাশে 80টা লোকের পাট্টা দেওয়া আছে, গরিব মানুষকে। এটা গভর্নমেন্টের পাট্টা দেওয়া হয়েছে আমাদের। স্বাভাবিকভাবেই উনি একটা যে চিঠিগুলো আমাকে যে দিচ্ছেন, সেই চিঠিগুলো ঠিক প্রপার না। কোনো রকম এভাবে অশালীন কোনো মন্তব্য কোনো কাউন্সিলর করতে পারে না, এবং করলেও সেই কাউন্সিলরের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। হাবড়া থেকে ক্যামেরায় উজ্জ্বল শিকদারের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। পাঁশকুড়ায় হাসপাতালে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ঠিকাদার সংস্থার এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ওই ঠিকাদার সংস্থার কর্মীর মাথায় প্রাক্তন বিএমওইচের হাত। প্রাক্তন বিএমওইচ বোধিসত্ত্ব মিত্র হচ্ছেন প্রাক্তন মন্ত্রীর ছেলে। দেখুন, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল। এই সরকারি হাসপাতালে এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে। হাসপাতাল জুড়ে জাহিরের মাতব্বরির গল্প। অভিযোগ, তার মাথায় হাত ছিল পাঁশকুড়া ব্লকের প্রাক্তন বিএমওইচ বোধিসত্ত্ব মহাপাত্রর, যিনি কিনা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রর ছেলে। পাঁশকুড়ার বিএমওইচ হওয়ার আগে এই সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ছিলেন বোধিসত্ত্ব মহাপাত্র। হাসপাতালের পাশেই বিএমওইচের অফিস, সেই অফিসেও জাহিরের গাড়ি চলতো। তো 2018 সাল থেকে এই অভিযুক্ত জাহির আব্বাস নাকি নাম তার, সে কিন্তু অন্য অনেকের মাথায় হাত নিয়ে, যেখানে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে, তিনি বোধহয় সম্ভবত মন্ত্রীর পুত্র, তার মাথায় হাত রেখে মাত থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে এবং তারা বিভিন্ন রকমভাবে এই যে নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছেন। আমি ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ছি, আসলে পলিটিক্সটা করার জন্য এখানে ওনারা এসছেন। এর আগে আমার ছেলেকে ডিফেম করার জন্যে আরজিকর কাণ্ডের সঙ্গে জুড়ে দিয়েছিলেন।
সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা কর্মী নিয়োগ করে একটি বেসরকারি সংস্থা। সেই সংস্থারই কর্মী জাহির আব্বাস খান। জাহিরের গ্রেফতারির পর একে একে মুখ খুলতে শুরু করেছেন হাসপাতালের অন্য কর্মীরা। প্রকাশ্যে এসেছে এক কর্মীকে জাহিরের হুমকি ফোনের অডিও ক্লিপিংও। তুমি বলছিলে তো আমার নামে, তোমার বাঁক সিধা করবো আমি, আমার নাম জাহির, ঠিক আছে? সময়ের অপেক্ষায় খুব বড় বড় ভাষণ মারছিলে, আমার বাবা মাকে তুলে গাল দিচ্ছেন। বাহ, খুব ভালো। তুমি কেন আমার বাবা মানি যোগ্য, নখের যোগ্যও আপনি নয়। জাহিরের বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ উঠেছে, জেলেও যেতে হয়েছে তাকে। এমন ব্যক্তিকে কিভাবে হাসপাতালে নিয়োগ করা হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। নিউজ 18 বাংলা। অনেক রকম চোরের কাণ্ড দেখিয়েছি আপনাদের। এবার দেখুন বালুরঘাটে একজন চোর সে চুরি করে শটান চলে গেল থানায়। আসলে পুলিশের চোখে ধুলো দিতেই থানায় গিয়ে অভিযোগ জানালো, আর অভিযোগ জানানোর পরে পুলিশের সন্দেহ হলো এবং তারপরে কি করে ধরা পড়লো দেখা গেল। পুলিশের চোখে ধুলো দিতেই নাটক করলো, শেষমেশ পুলিশের জেরায় পর্দা ফাঁস। 2022-এ মোবাইল টাওয়ার থেকে ব্যাটারি যন্ত্র চুরি। 3 বছর পর 2025-এর 26শে জুলাই থানায় অভিযোগ করেন টাওয়ার কোম্পানির টেকনিশিয়ান কাজল মহন্ত। তদন্তে নেমে অভিযোগকারীর ওপরেই সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার। কাজলের দেখানো ডেরা থেকেই উদ্ধার চুরি যাওয়া 24টি ব্যাটারি সহ নানা জিনিস। মোবাইলের নেটওয়ার্কগুলো বা টাওয়ারগুলো হয়, সেই টাওয়ার থেকে ব্যাটারি চুরি এবং তার সাথে যুক্ত আরও কিছু যে ইনস্ট্রুমেন্টস চুরির একটা কমপ্লেন আমরা পেয়েছি। একজনকে ডিটেইন করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে পুরো বিষয়টার সাথে তিনি যুক্ত। 24টি ব্যাটারি আর একটি SMPS মেশিন এবং SMPS মেশিনের মডিউল, এই পুরো জিনিসটাই আমরা রিকভারি করেছি। পরবর্তীতে আমরা যেটা জানতে পারি, ইনি হচ্ছেন সেই কেসের যিনি অভিযোগকারী, কমপ্লেনেন্ট। তিনি নিজেই এই পুরো ঘটনাটা ঘটিয়েছেন যাতে একটা কেস করা যায় এবং তার উপর কোনো রকমের সন্দেহ না আসে, সেটা এড়ানোর জন্যই তিনি এই কমপ্লেনটা করেছেন। নেতার হাতে আগ্নেয়াস্ত্র আর রাস্তায় দাঁড়িয়ে বাইকেই কি গুনছেন বলুন তো? গুলি গুনছেন এই নেতা। বোলপুরের দোলন শেখের এই ভিডিও ভাইরাল। দেখুন, বুলেট গুনছেন, ভাইরাল ভিডিও। ঠিক আছে, এই কোটা কুরবানের বাচ্চার তো, আর আপনি আমার কোটা নয়, এই কোটা হচ্ছে কুরবানের বাচ্চার কোটা দিয়া, যেটা 3 কুরবানের বাচ্চার কোটা দিয়া, যেটা 3। হ্যাঁ, তো দেখলে 2 3 3 2। দেখুন দেখুন গুনছেন, দেখুন 3 আর 3 6 আর 3 9 6 আর 3 9 11 12 9টা বুলেট, 12টা বুলেট, 15 16 17 18 19 ওপেন রাস্তায় অনুগামীর হাতে তুলে দিচ্ছেন এই বুলেট, কার্তুজ, গুলি। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, কে এই দোলন শেখ এবং এই যে ভাইরাল ভিডিও, সকাল থেকে সেই ভিডিও দেখার পরেও কোনো পদক্ষেপ? দেখো, একদমই অনিন্দা, যেটা বলে রাখবো, বোলপুর মহকুমার যে বড়শিমুলিয়া গ্রাম রয়েছে, সেই বড়শিমুলিয়া গ্রামের প্রাক্তন অঞ্চল সদস্য দোলন শেখ, তৃণমূল নেতা শেখ, দেখা যাচ্ছে কি সেই গ্রামের মধ্যে কিন্তু বুলেট গুনছে এবং অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ। আমরা গ্রাম মারফত যেটা জানতে পারছি যে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ একজন তৃণমূল নেতা। যদিও এখনো তিনি কিন্তু কোনো গ্রামে কোনো পদে নেই, যদিও কিন্তু তৃণমূল কংগ্রেসে তিনি করেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত পুলিশ কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি তাকে গ্রেপ্তার বা তাকে জিজ্ঞাসাবাদ, কোনো কিছুই কিন্তু করেনি। কিন্তু সকাল থেকে কোনো কিছু করে কিনা, কারণ সকাল থেকে এই ভিডিও ভাইরাল। ওপেন রাস্তায় একেবারে গুলি গুনছেন। সদস্যকে মারধর করলেন পঞ্চায়েত প্রধান, এরকমই তো অভিযোগ। স্বরূপনগরে পঞ্চায়েতের বৈঠকের সময় এই মারধরের ঘটনা ঘটে। দেখুন সেই ছবি। কি জানা যাচ্ছে? স্বরূপনগরের চারঘাট এলাকায় বার্ষিক আয় ব্যয়ের হিসেব না দেওয়ার অভিযোগ। হিসেব চাওয়ায় সদস্যকে মারধরে অভিযুক্ত প্রধান। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েত সমিতির। দীর্ঘদিন ধরে কোনো আয় ব্যয়ের হিসাব দেয় না, জোর করেই বলতে পারেন। আমি আয় ব্যয়ের হিসেবটা চেয়েছিলাম, অ্যাকাউন্ট
খালি, আমাদের প্রচণ্ড পরিমাণে অ্যাকাউন্ট খালি করে ফেলেছে। সেগুলোই আমরা জানতে চেয়েছি কিভাবে কোথায় কত টাকা খরচ হয়েছে। এগুলো জানতে চেয়ার জন্য আজকে প্রধান দিয়ে আমাকে রীতিমতন ধাক্কা দিয়েছে। আপনাকে মারধর করা হয়েছে? হ্যাঁ, আমাকে উনি মেরেছে। কে কে মারলো আপনাকে? আমাকে প্রধান দিদি মেরেছে, আর কেউ আমার গায়ে হাত তোলেনি। আপনি এই ঘটনাটা কি দলকে জানিয়েছেন? হ্যাঁ, আমি দলকে জানিয়েছি। একটা সঞ্চালক যদি প্রধানের কাছে হিসাবটা দিতে বাউন্ড, প্রধান পিঙ্কি সর্দারের দেওয়া উচিত ছিল, যে পিঙ্কি সর্দারের অর্থের মিটিং এ তার 3 বছর হিসাবটা দেওয়া উচিত ছিল। বাদ বাকি যদি পিঙ্কি সর্দার এটা কে না জানায় প্রধান, সেটা আমাদের প্রধান টুম্পা সর্দার এটা অন্যায় কাজ করেছে। এটা আমি সভাপতি হিসেবে আমি এটা বলবো, এটা তার অন্যায় গলত কাজ, এটা দলও বরদাস্ত করবেন। এবার মেরেছে কিনা না মেরেছে এটা তো পুলিশ দেখবে, পুলিশ তার আইনি যে দিকটা দেখবে। এবং আমি জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের সঙ্গে আমি কথা বলবো, দল যেদিকে যা নির্দেশ দেবে সেইভাবে আমাদেরকে চলতে হবে। চোপড়ার মাঝিয়ালি পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে কাজ না করিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ। 12 লক্ষ টাকা কাজ না করিয়ে আত্মসাতের অভিযোগ এই পঞ্চায়েতের বিরুদ্ধে। 12 লক্ষ টাকা দুর্নীতির অভিযোগে তদন্ত দাবি মহকুমা শাসকের কাছে। লিখিত অভিযোগ বিজেপির, দুর্নীতির অভিযোগ অস্বীকার প্রধান উপপ্রধানের, বদনাম করতে ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ পঞ্চায়েতের। মাঝালি গ্রাম পঞ্চায়েত যে আছে সেখানে বিপুল পরিমাণে দুর্নীতি হচ্ছে, কোনো রকম কাজ হয়নি, অথচ টাকা তুলে নেওয়া হয়েছে। আমরা ফিল্ডেও গেছি, দেখেছি সেখানে যে বুথের যে সভাপতি আছে বা যে মেম্বার আছে তার সাথে আমরা যোগাযোগ করেছি। বুথের যে মেম্বার সেও বলতে পারছে না যে এখানে কোনো কাজ হয়েছে, সেও শুনে অবাক হলো যে তাকে না জানিয়ে পাস করে দিয়ে স্কিম টাকা তুলে নেওয়া হয়েছে 12 থেকে 13 লাখ টাকা। চাইছি প্রশাসন ব্যবস্থা করুন। এরকম কনস্ট্রাকশনের নামে কংক্রিট যে ঢালাই, সেই রোডের আজকে দুর্নীতি করেছে তারা, শুদ্ধপুরে তারা স্ল্যাবের দুর্নীতি করেছে, এই প্রমাণ আমাদের কাছে আছে। টাকা তুলে নিয়েছে, এরকম আরও অনেক দুর্নীতি তারা করেছে। ইনকোয়ারি হোক, ইনকোয়ারি কমিটি যাক, তারা যাচাই করো যে আমরা সত্য না মিথ্যা বলেছি, তার উপরে ভিত্তি করে আইনি ব্যবস্থা করা হয়। ওরা যা করেছে সব ভিত্তিহীন, এরকম আমাদের কোনো নেই যেন কোনো রাস্তা কাজ করি। যারা স্ক্রিনশট দেখাচ্ছে কাজ হয়নি, যখন ইনকোয়ারির লোক আসবে আমাদের উপর থেকে তারা দেখে নেবে নিশ্চয়ই, ফিল্ডে যাই যে কাজ হয়েছে কি হয়নি। আমাদের সব জায়গায় বোর্ড লাগানো আছে, যা কাজ হয়েছে সব জায়গায় হয়েছে, সব অভিযোগে ভিত্তিহীন হবে। আমরা কাজ করিয়েছি, যে এটা বলছে এটা ভিত্তিহীন। সামনে ইলেকশন রয়েছে, সেটা ভোট যে কিভাবে নেওয়া যায় সেটা একটা মানুষকে বিভ্রান্তি করার চক্রান্ত। বন্ধ করো, সরজরে দেখো কাজ হয়েছে কিনা, সেটা প্রমাণ হোক। সেটা প্রমাণ করতে পারলে ভালো, না পারলে আমরা মানহানি করার চেষ্টা কেস করব। নিজের বাড়িতে সরকারি টাকায় সাবমার্সিবল পাম্প লাগালেন। হ্যাঁ, পঞ্চায়েত সদস্যের, হরিশ্চন্দ্রপুরে পঞ্চায়েত সদস্যের এরকমই আজব কীর্তি। সিপিআইএম কংগ্রেসের বোর্ড, আর এই সরকারি টাকায় বাড়িতে সাবমার্সিবল লাগানোর অভিযোগ কংগ্রেস সদস্যর বিরুদ্ধে। এটা কে দিয়েছে? এটা কোথা থেকে? তাহলে গ্রামবাসীরা তো বলছে যে আপনি জল খেতে দিচ্ছেন না। দিব তো, আমি বলছি এখনো বলছি দিব না কেন। তাহলে এতদিন কেন দেননি? কারেন্ট তো চালু নাই, জল কোনখান থেকে দিবে? জল তো পড়ছে, জল নিজে কারেন্টে তৈরি করেছে, কেউ তো বিল দিবে না। বাড়িতে স্বাভাবিক এখনো খোলা আছে, খোলা থাকবে, কিন্তু কারেন্টটা আজকে লাগা পঞ্চায়েত থেকে। যখন মার্শাল দিয়েছে তাহলে মিটার কারেন্ট সবই দিবে সরকার, তাহলে তো পাবলিক জল পাবে। এখন জল নিতে গেলে তো মেম্বার বলছে জল দিব না, আমি নিজের মিটার থেকে চালাচ্ছি বলে কাউকে জল দেয় না, ধমকি দেয়, বলছে জল দিব না, এটা সেটা অনেক কথা বলে কেউ যায় না জল আনতে। নিজের মিটার আছে, নিজের মিটার থেকে দিবে না জল দিতে, বলছে মিটার লাগিয়ে জল নাও, মানে নিজেরা জল খাচ্ছে। হ্যাঁ, সরকারকে বলতে হবে মিটার দেওয়ার কথা, মিটার দেন তারপরে জল দিবে। বাংলাদেশ থেকে এবার পুজোয় পাতে পড়বে বাংলাদেশের পদ্মার ইলিশ। 1200 মেট্রিক টন পদ্মার ইলিশ রফতানিতে সবুজ ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ সরকার। 12 টন আরও এলো ইলিশ। দফায় দফায় ইলিশ আসছে এদেশে সীমান্ত পার করে এবং সরকারিভাবে। 37টি সংস্থাকে রফতানির অনুমতি বাংলাদেশ সরকারের। 16ই সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর পর্যন্ত এই রফতানির বরাত।